একটা পুরনো কাপড়ের কারখানা বছরের পর বছর বন্ধ, ধুলো জমা দরজা, মরিচা পড়া যন্ত্রপাতি, আর সেখানেই এখন তৈরি হবে অস্ত্র। চট্টগ্রামের ভাটিয়ারিতে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলসের 54.99 একর জমি এখন যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে। সেখানে গড়ে উঠবে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এর দ্বিতীয় শাখা। তুরস্কের প্রযুক্তিতে তৈরি হবে আর্টিলারি সেল, দেশের মাটিতে দেশের হাতে। এই সিদ্ধান্তটা শুধু একটা কারখানার গল্প নয়, এটা বাংলাদেশের সামরিক স্বনির্ভরতার এক নতুন অধ্যায়। আর এটা এমন একটা জায়গায় হচ্ছে যার অবস্থান ভারতের ত্রিপুরা রাজ্যের খুব কাছে। কাকতালীয় নাকি কৌশল? আজ আপনি জানবেন বাংলাদেশের অস্ত্র কারখানার পুরো ইতিহাস এবং এই নতুন কারখানা কেন চট্টগ্রামে, এখানে কি তৈরি হবে এবং এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি বার্তা দিচ্ছে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সংক্ষেপে BOF, এটা বাংলাদেশের একমাত্র সামরিক উৎপাদন কারখানা যেটা সম্পূর্ণভাবে সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে। গ্লোবাল সিকিউরিটি .org এবং BOF এর নিজস্ব তথ্য অনুযায়ী 1968 সালে তৎকালীন পাকিস্তান সরকার এই কারখানা স্থাপন শুরু করেছিলেন চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে। 1970 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের সময় বড় ক্ষতির মুখে পড়েছিল এই কারখানা, তারপর ধীরে ধীরে পুনর্গঠিত হয়েছে। বর্তমানে গাজীপুর ক্যান্টনমেন্টে 302.86 একর জমিতে এটি চালু আছে। এখানে তৈরি হয় রাইফেল, আর্টিলারি সেল, গ্রেনেড, ডেটোনেটর, বিস্ফোরক, TNT। ধরুন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিকের হাতের রাইফেল গুলি সেটা বিদেশ থেকে না কিনে দেশেই তৈরি হচ্ছে। এটাই BOF এর মূল উদ্দেশ্য। বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় 9 কোটি রাউন্ড ছোট অস্ত্রের গুলি। এখন সেই কারখানার দ্বিতীয় শাখা হবে চট্টগ্রামে। ডেইলি সান এবং BSS নিউজের প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি CCEA সম্প্রতি জলিল টেক্সটাইল মিলস এর সম্পত্তি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে। এই জমিটির ব্যবহার হবে BOF সম্প্রসারণের জন্য। বাংলাদেশের সামরিক বাহিনীর একটা পুরনো সমস্যা আছে, নির্ভরতা। নিউ এজের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বড় এবং বৈচিত্র্যময় প্রতিরক্ষা চাহিদা মেটাতে দেশের বর্তমান উৎপাদন সক্ষমতা যথেষ্ট নয়। বিমান বাহিনীর যুদ্ধবিমান চীন থেকে আসে, নৌবাহিনীর সাবমেরিন চীনের, আর গোলাবারুদের একটি বড় অংশ আমদানি নির্ভর। এই নির্ভরতার ঝুঁকিটা কোথায়? ধরুন কোনো সংঘাতের সময় সরবরাহকারী দেশ রফতানি বন্ধ করে দিল কিংবা রাজনৈতিক কারণে অস্ত্র সরবরাহ আটকে গেল, তখন কি হবে? এটাই ফোর্সেস গোল 2030 এর মূল উদ্বেগ। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এর 2025 থেকে 35 সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য হল আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে স্বনির্ভর হওয়া। একটাই কারখানা, একটাই স্থান, এটা ঝুঁকিপূর্ণ। তাই দ্বিতীয় একটি স্থানে নতুন কারখানা স্থাপন হলো কৌশলগত বিকেন্দ্রীকরণ। আর সেই দ্বিতীয় স্থান হিসেবে চট্টগ্রামকে বেছে নেওয়া হয়েছে। এই জমি পাওয়ার গল্পটাও সহজ ছিল না। নিউ এজের প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনী 2024 সাল থেকে চট্টগ্রামে BOF এর নতুন শাখার জন্য জমি খুঁজছিল। 2025 সালের 15 জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC একটি প্রস্তাব জমা দিল জলিল টেক্সটাইল মিলসের 54.99 একর জমি টোকেন মূল্যে সেনাবাহিনীকে দেওয়া হোক, কিন্তু সরকার রাজি হলো না। বাংলাদেশ military.com এর প্রতিবেদন অনুযায়ী 29 জুলাই 2025-এ তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট বলেন, আমরা টোকেন মূল্যে জমি দেওয়া বন্ধ করব। যে কেউ সরকারি জমি নিতে চাইলে বাজার মূল্য দিতে হবে। BTMC জমির মূল্য নির্ধারণ করেছিল 111 কোটি 44 লাখ টাকা। এরপর দীর্ঘ আলোচনা, নতুন সরকার গঠন, নতুন সমীকরণ এবং অবশেষে CCEA এর সাম্প্রতিক সভায় এলো সেই অনুমোদন। BSS নিউজ, ডেইলি সান এবং বাংলাদেশ পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে CCEA এর 20তম বৈঠকে জলিল টেক্সটাইল মিলসের সম্পত্তি সেনাবাহিনীর কাছে
হস্তান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করবে বিইজেটে। এখন প্রশ্ন হচ্ছে, কি তৈরি হবে সেখানে? তুরস্কের প্রযুক্তি কি আসছে এই নতুন কারখানায়? কবে থেকে তৈরি শুরু হবে? উত্তরটা ইতিমধ্যে প্রস্তুত। উইকিপিডিয়া এবং এনাডোলো এজেন্সি এর তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা সংস্থা রেপকনের সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী রেপকনের পেটেন্ট করা ফ্রি ফ্লোফর্মিং প্রযুক্তি ব্যবহার করে বিওএফ তৈরি করবে 105 মিলিমিটার এবং 155 মিলিমিটার আর্টিলারি সেল। রেপকনের ব্যবসায়িক কার্যক্রম আনাডোলো এজেন্সিকে বলেছেন, বাংলাদেশ এই প্রযুক্তি বেছে নিয়েছে কারণ এটি বিশ্বে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে। এটা কতটা গুরুত্বপূর্ণ একটু বুঝিয়ে বলি। 105 মিলিমিটার এবং 155 মিলিমিটার সেল হলো আধুনিক কামানের গোলা। এগুলো ন্যাটো মানের, অর্থাৎ বাংলাদেশ শুধু দেশের জন্য নয়, ভবিষ্যতে রপ্তানির জন্যও প্রস্তুত হচ্ছে। এর আগে 2024 সালে তুরস্কের AAES কোম্পানি থেকে একটি অত্যাধুনিক গোলাবারুদ স্বয়ংক্রিয় প্যাকিং মেশিন সংগ্রহ করা হয়েছে, যা উৎপাদন দক্ষতা বাড়বে বলে বাংলাদেশ মিলিটারি.com জানিয়েছে। এছাড়া ফোর্সেস গোল্ড 2030 গ্রুপপিডিয়া বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রামের নতুন কারখানায় একটি ভারী রকেট সিস্টেম উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা 2026 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারখানা ঢাকার কাছে গাজীপুরেই থাকতে পারত, কেন চট্টগ্রামে? নিউ এজ এর প্রতিবেদনে সরকারি কর্মকর্তারা স্পষ্ট বলেছেন, ভাটিয়ারির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা ভারতের ত্রিপুরা রাজ্যের কাছে। এটা কোনো আকস্মিক পর্যবেক্ষণ নয়, এটা সরকারি ব্যাখ্যা। ধরুন একটা ম্যাপ সামনে আছে, ভাটিয়ারির থেকে ত্রিপুরার দূরত্ব সড়ক পথে প্রায় 80 কিলোমিটার। বাংলাদেশ ভারত সম্পর্কে যে উত্তেজনা বিদ্যমান, তার প্রেক্ষাপটে এই অবস্থান নিঃসন্দেহে কৌশলগত গুরুত্ব বহন করে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের নৈকট্য একটা বড় সুবিধা। বিওএফ সম্প্রসারণের জন্যও কাঁচামাল আমদানি করতে হবে। জার্মানি, ইতালি, তুরস্ক থেকে প্রযুক্তি আসবে। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি এই কারখানায় আনা সহজ। এটা সাপ্লাই চেনের দৃষ্টিকোণ থেকেও যৌক্তিক। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, একটি কারখানা বিকেন্দ্রীভূত করার অর্থ হলো কোনো একটি স্থান ক্ষতিগ্রস্ত হলেও দেশের উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ নষ্ট হবে না। এটাই সামরিক পরিকল্পনার একটি মৌলিক নীতি। এই কারখানাটা বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত নয়, এটা একটা বড় পরিকল্পনার অংশ। 2019 সালে বাংলাদেশ একটি সামরিক আধুনিকায়ন কর্মসূচি গ্রহণ করে, ফোর্সেস গোল্ড 2030। নিউ এজের বিশ্লেষণ অনুযায়ী এই লক্ষ্যমাত্রার মূল কথা ছিল একটি আধুনিক স্বনির্ভর সুসজ্জিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা। এই পথে ইতিমধ্যে কি হয়েছে? সাবমেরিন কেনা হয়েছে, নতুন যুদ্ধবিমান আলোচনা চলছে, নৌবাহিনীর জাহাজ নির্মাণ সক্ষমতা বাড়ছে, আর এখন দেশেই আর্টিলারি সেল তৈরির কারখানা। তবে এই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন। IMF-এর চাপে থাকা একটি দেশ কতটা প্রতিরক্ষা ব্যয় বাড়াতে পারবে? bdmilitary.com এর বিশ্লেষণ বলছে, প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি এবং অর্থায়নের সীমাবদ্ধতা, এই দুটো বাধাই বিএফ-এর সামনে সবচেয়ে বড়। বিডায়ের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, সরকার এখন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ টানার কথা বিবেচনা করছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে আলোচনা চলছে। যদি এটা বাস্তবে রূপ নেয়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সত্যিকার অর্থে বদলে যাবে। একটা বন্ধ কাপড়ের কারখানা থেকে অস্ত্র কারখানায় রূপান্তর, এটা শুধু একটা জমির গল্প নয়, এটা বাংলাদেশের আত্মবিশ্বাসের গল্প। দশকের পর দশক এই দেশ চীন থেকে অস্ত্র কিনছে, ভারতের চোখে চোখ রেখে কূটনীতি করছে, আর বিদেশি সরবরাহের উপর নির্ভর করে সেনাবাহিনী পরিচালনা করছে। এখন সেই ছবিটা একটু একটু করে বদলাচ্ছে। তুরস্কের প্রযুক্তি, চট্টগ্রামের মাটি, বাংলাদেশের সেনাবাহিনীর তদারকি, এই সমীকরণ যদি কাজ করে, তাহলে 2030 সালের মধ্যে বাংলাদেশ নিজেই আর্টিলারি সেল তৈরি করতে পারবে, হয়তো রফতানিও করতে পারবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তি হস্তান্তর কতটা সফল হবে? বিদেশি বিনিয়োগ আসবে কি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভাটিয়ারিতে কারখানা স্থাপনের পেছনে যে কৌশলগত অবস্থানের কথা বলা হচ্ছে, সেটা কি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করবে? মন্তব্যে আপনার মতামত জানান।